Okay, so thank you everyone. Hope I'm audible as well as visible to you. So, as you know, that I'm Arindam Ghosh, an assistant professor in the Department of English, Krishna Chandra College, Jetampur, Birbhum. And today, I will talk about the important part of your syllabus, that is skill enhancement course. And you have film studies in your skill enhancement course. And today I'll begin introducing the very concept of film studies to you. Today's class is, of course, an introductory class in which I'll give general introduction about what is film studies, what is film in general, film bolte আমরা কি বুঝি, and what is film for you. And I will also try to understand our syllabus, our syllabus on film studies. এই বিষয়গুলো আমরা অল্প অল্প করে আজকের ক্লাসে একটু বোঝার এবং জানার চেষ্টা করব। তো আমরা শুরু করি আস্তে আস্তে আজকের ক্লাস। সো I'll begin with a very basic notion. What is film to you? তোমাদের কাছে ফিল্ম কি? বলো, কেউ কি কিছু বলবে? Anyone in the class? What is film to you? বলো, একটু মাইক্রোফোন অন করে বলো, অসুবিধা নেই। স্যার যেখানে একটা ভিডিও টাইপের চলে এবং বিভিন্ন ক্যারেক্টার নিজেদের যে চরিত্র আছে সেগুলো পালন করে এবং তার মাধ্যমে যে দর্শক আছে তাদের সামনে একটা মানে থিম সৃষ্টি করে সেটাকে প্রেজেন্টেশন করে। Right. So a film, according to you, is a kind of visual text, is a kind of visual text through which some form of message, it can be social, it can be cultural, some themes, it can be social, cultural, as well as literary, is introduced to the public. আর কিছু, আর কিছু, any other definition of film which is coming into your head? তোমাদের কি মনে হয় ফিল্ম কি একটা অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম? কি মনে হয় তোমাদের, ফিল্ম কি মানে খুবই পাওয়ারফুল মিডিয়াম, প্রায় লিটারেচারের মতো, কি তার থেকেও বেশি পাওয়ারফুল মিডিয়াম? বলো, বলো, অসুবিধা নেই, মানে 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 তোমাদের তোমাদের কি মনে হয় ফিল্ম কতটা পাওয়ারফুল মিডিয়াম? হ্যালো, বলো, কোনো অসুবিধা নেই, মাইক্রোফোন অন করে বলো না, কোনো অসুবিধা নেই। কতটা পাওয়ারফুল মিডিয়াম বলে মনে হয় তোমাদের ফিল্মকে, এবং কেন, কেন মনে হয়? স্যার ফিল্ম পাওয়ারফুল কারণ এটাতে মানে একটা সমাজের পুরো সব মানুষ এটা দেখে, এবার রাইট, সমাজের উপর একটা ছাপ পড়ে, মানে রাইট, দেখতেও পায় শুনতেও পায়, এটা একটা আকর্ষণীয়। রাইট, বৈশাখী, ভেরি গুড। বৈশাখী যেটা বললো সেটা হচ্ছে ফিল্ম খুব পাওয়ারফুল একটা মিডিয়াম। একটা অন্যতম কারণ হচ্ছে বিকজ অফ ইটস রিচেবিলিটি টু দ্য পাবলিক। ইট ইজ বোথ অডিও ভিজুয়াল at the same time, and hence it can reach to a great number of general public. সাধারণ মানুষের মনের ভিতর ঢুকে যেতে পারে। এবং আমাদের পপুলার কালচারে, তোমরা অলরেডি পপুলার কালচার পড়েছো, পপুলার কালচার মানে মাস কালচার। For example, film is a type of mass culture. For example, Jatra is a mass culture. For example, horror film, ভূতের গল্প এক ধরনের মাস কালচার, ক্লাস কালচার নয়, একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য নয়। So film is a very powerful medium. আমরা আজকের ক্লাসে আমরা প্রথমে যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে কাকে টেক্সট বলে, হোয়াট ইজ এ টেক্সট, and from that position we'll move into the idea of the film. ফিল্ম কাকে বলে, সিনেমা কাকে বলে, সিনেমার ধরন কি কি,
এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব এবং তারপরে আমরা আমাদের সিলেবাসটা আলোচনা করব। ঠিক আছে, তো যাই হোক, শুরু করার আগে আমি একবার মিটিং এ যারা যারা উপস্থিত রয়েছে তাদের নামগুলো আমাদের একবার কল করে নিই, কারণ আমরা অফিসিয়াল অ্যাটেন্ডেন্স নিচ্ছি এর মাধ্যমে। অদিতি ঘোষ, আফরোজা, আফরোজার পুরো নাম একটু মাইক্রোফোন অন করে যদি বলে দাও। আফরোজা, তোমার পুরো নামটা যদি একটু বলো। আফরোজা, তুমি কি শুনতে পাচ্ছ? আমি মুভ করছি পরবর্তীকালে। অর্পিতা দত্ত। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ স্যার, ঠিকঠাক শোনা যাচ্ছে। বেশ বেশ বেশ। আচ্ছা, তারপরে অর্পিতা দত্ত, তারপরে অর্পিতা লাহা, তারপরে অতনু কবিরাজ, অতসী পাল, বৈশাখী হাজরা, বৃষ্টি কুন্ডু, দিয়া কর, জিৎ ফৌজদার, কল্যাণী সিং, কাঞ্চন ঘোষ, খায়রুন্নিসা খাতুন, কৌশিকী নাগ, আহ, আহ, পুংসুক ওয়াংলু। এই পুংসুক ওয়াংলুর পুরো নাম কি? স্যার উদয়। উদয়। আগের দিন উদয় শঙ্কর, আজকে পুংসুক ওয়াংলু। আচ্ছা, হ্যাঁ স্যার, পিয়ুষ এটা সাহা। আমাদের অ্যাকাউন্ট। বেশ। পিয়ুষ সাহা, প্রেমরঞ্জন হ্যাঁ ওটা দাস। প্রিয়া। প্রিয়া, রাইট, রোজ ভুল করি। প্রিয়া সাহা, প্রেমরঞ্জন দাস, প্রিয়াঙ্কা পাতার, রাহুল মন্ডল, রাকেশ বাগদি, ঋষি ভট্টাচার্য, শাশ্বতী চক্রবর্তী, সাথী মন্ডল, শহীদা আসমা অঞ্জুম, সোমনাথ ঘোষ, শুক্লা মন্ডল, সুলগ্না চক্রবর্তী, সুমন দাস এবং ওয়াহিদা সুলতানা। এরা এরা আজকের ক্লাসে প্রেজেন্ট রয়েছে। এবার আমরা সরাসরি আমাদের আমাদের আলোচনায় প্রবেশ করার চেষ্টা করব। প্রথমে আমি তোমাদের যে চিরাচরিত ধারণা, your very idea of a text, I want to break it. I want to break it into pieces. First of all, generally, আমরা যেটা মানি, যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, ladies and gentlemen, what is a text? You will answer that text is something that we read. In Bengali, perhaps you will say that text is পাঠ্যবস্তু বা পাঠ্য বিষয়। But in the context of today's literary theory, যেটা তোমরা ডিএসসি 3 তে পরবর্তীকালে পড়বে এবং তোমাদের নেট থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় লিটারারি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সাহিত্য তত্ত্ব, and today's culture studies এমন একটা বিষয় which is very much interconnected with literature, because literature is nothing but culture. So for example, when we say that Bengali culture, the Bangali Sangskriti, the name immediately comes into our head is Rabindranath Tagore. The things that immediately comes into our head is a piece of fish, Rashogolla, Bhuti and Punjabi. So all these things, are they literary object? No. What are they? They are very important word, cultural artifact. Artifact মানে কি? What is the meaning of the word artifact? Artifact is the kind of object, and cultural means that which is ingrained in our culture. So a text is nothing but a cultural artifact, যাকে সংস্কৃতিগতভাবে আমরা পড়তে পারি। So for example, when you were suddenly arriving in my house and you were seeing that in a middle class Bengali family, Rashogolla or fish is being served in the lunch, that particular cultural objects, will it be same when you will visit a Punjabi house or a Tamil family? সকালবেলা গেলে একটা তামিল হাউস হোল্ডে কি তোমাকে
কোনোভাবে লুচি বা তরকারি দেবে? দেবে না। তোমাকে এসেনশিয়ালি ওই অনিয়ন উত্থাপম অথবা ধোসা অথবা ইডলি, ইডলি বড়া এগুলোই দেবে। তার মানে কি সিগনিফাই করছে এই বিশেষ ধরনের টেক্সটগুলি ওই পার্টিকুলার কালচারে বিলং করে। And remember, in literary theory, a text is any object that can be read. যদি তোমরা আমার বাড়িতে সকালবেলা এসে হাজির হও বা যে কোনো বাঙালি বাড়িতে এসে হাজির হও, তোমরা দেখবে আমাদের বাবারা বা দাদুরা হয়তো একটা থলে করে মাছ ক্যারি করে এনে রাখছে এবং রক্ত মাখা মাছের থলেতে রক্ত লেগে রয়েছে, এরকম ছবি তুমি দেখতে পাবে। এই একই জিনিস কি তুমি একটা কাশ্মীরি হাউস হোল্ডে গেলে দেখতে পাবে? পাবে না। সেখানে মাটন রোগান জস দেখতে পাবে। ফলে সেই পার্টিকুলার অবজেক্টটা সেই কালচারকে সিগনিফাই করছে। যেরকম ভাবে এখানে আমি বিভিন্ন ধরনের ছবি দিয়েছি, মিডিয়াভাল স্ক্রিপ্ট থেকে শুরু করে এদিকে এক ধরনের বুদ্ধিস্ট ট্যাবলেট পর্যন্ত, ইজিপশিয়ান ট্যাবলেট পর্যন্ত, হায়ারোগ্লিফিক্স এর পাঠ, একটা 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 পাথরের ট্যাবলেট, এইগুলো প্রত্যেকটাই টেক্সট, অ্যান্ড ইট বিয়ার্স দ্য হিস্ট্রি, দ্য কালচার অফ দ্যাট পার্টিকুলার সিভিলাইজেশন। সেরকম ভাবেই anything can be text. It can be a work of literature. For example, a drama, a fiction can be a text. A street sign, তুমি রাস্তার মধ্যে গেলে হঠাৎ করে লাইট সবুজ হয়ে গেল, তারপরে তুমি মানে খানিক বাদে পরেরটা গিয়ে লাল হয়ে গেল, এটাও একটা টেক্সট। তোমাকে সমাজ কোনো সময় যেতে বলছে, কোনো সময় থামতে বলছে। সিগন্যাল এক ধরনের সাইন সিস্টেম। And remember, language is a kind of sign system. Cinematic language, সিনেমার ভাষা আমরা একটু পরে পড়বো, এটাও এক ধরনের সাইন সিস্টেম। ফলে সিনেমাও এক ধরনের টেক্সট which can be read, যেটা আমরা পড়বো, সিনেমার মতো করে পড়বো। ফলে এই জন্যই বাঙালি সিনেমা or বেঙ্গলি সিনেমা can be essentially different from a Tamil cinema, or a French cinema can be completely different from a Hollywood cinema. Hollywood মানে আমেরিকান সিনেমা। এবং একটা আমেরিকান সিনেমা অফ দ্য 1930s এবং 40s, সেটা কি 1960 এবং 70-এর দশকে আমেরিকান সিনেমার মতো এক হবে? হবে না, পাল্টে যাবে। সত্যজিৎ রায় 1960s 1970s যে সমস্ত সিনেমা বানিয়েছেন, সেই সিনেমাগুলো কি মানে মানে বর্তমানে 2024-এ কি বাঙালিরা একই সিনেমা বানায় না, পাল্টে গেছে। ওয়াই? বিকজ অফ দ্য ভেরি ডাইনামিক নেচার অফ কালচার। ডাইনামিক মানে কি বল? What is the meaning of the word dynamic? DYNAMIC? পরিবর্তনশীল। পরিবর্তনশীল। That which is changeable. Culture is always moving. It is not dynamic opposite, static. It is not something static. সেই জন্যই 70-এর দশকে একটা কলেজের ছাত্রের বেশভূষা, what generally they wear in the colleges, be it men or women, they are essentially different, completely different from a student in 2024. কালচার পাল্টে যায়, কালচারের সঙ্গে সঙ্গে সিভিলাইজেশনও পাল্টায়, মানুষের ভাষা পাল্টায়। 70-এর দশকে বলতে কেমন আছিস রে, বিন্দাস রয়েছি, বেশি বাওয়াল দিস না, বলতো না। ফলে ভাষা পাল্টে যায়, সংস্কৃতি পাল্টে যায়। ফলে ন্যাচারালি সিনেমার ল্যাঙ্গুয়েজও পাল্টে যায়। সিনেমা তো ইজ পার্ট অফ দ্য কালচার, লিটারেচার ইজ পার্ট অফ দ্য কালচার। লিটারেচার, সিনেমা, স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ, পলিটিক্যাল ইনস্টিটিউশন, পার্টিজ, these are all culture. তোমাদেরকে কালচার স্টাডিজ বুঝতে গেলে
এবং টেক্সটের কনসেপশন বুঝতে গেলে, লিটারেচারকে বুঝতে গেলে প্রথম বুঝতে হবে হাউ দিস ভেরি কনসেপশন অফ কালচার ইজ ডাইনামিক। ইট ইজ অলওয়েজ এসেনশিয়ালি চেঞ্জেবল, এবং সেজন্যই পপুলার কালচারে সিনেমার ভাষা পাল্টায়, পাঠ্যবস্তু লিটারেচার পাল্টায়। বলো, আই ক্লিয়ার? অ্যাম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবং এই কারণেই সিনেমা ক্যান নট বি জাজড, ইনফ্যাক্ট এনি ফর্ম অফ আর্ট ক্যান নট বি জাজড বেসড অন ইয়োর সেন্স অফ স্ট্যাটিক morality, because morality is something which is your very individual notion, which is essentially static. তোমার কোনো একটা জিনিস ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তোমার মনে হতে পারে এই দৃশ্যটা অবসিন, ইট ইজ ফর ইউ, এটা তোমার জন্য। হয়তো কোনো কোনো ক্ষেত্রে ডেফিনেটলি কোনো কোনো দৃশ্য সমাজের জন্য অবসিন, কিন্তু সেটা আলটিমেটলি সমাজকে ডিসাইড করতে হবে, এবং এই জন্যই ভারত সরকার সেন্সর বোর্ড তৈরি করে দিয়েছে। যদি মনে হয় সেটা সত্যি অবসিন, একটা বিরাট বড় বোর্ডের কাছে তারা অবসিন বলে ডিক্লেয়ার করে। কিন্তু ইন জেনারেলি আর্ট ফর্ম এত বেশি ডাইনামিক হয়, এত বেশি চেঞ্জেবল হয়, যে তাকে সেন্সর করা, তাকে তাকে বলা যে এটা খারাপ, এটা ভালো, এই ধরনের মরাল জাজমেন্টের ঊর্ধ্বে উঠে যায় সিনেমা, অর এনি ফর্ম অফ টেক্সচুয়াল এক্সপ্রেশন এর ঊর্ধ্বে বেরিয়ে যায়। ফলে বেসিক্যালি টেক্সট, দিস ভেরি আইডিয়া অফ দ্য টেক্সট কোনখান থেকে বেরোচ্ছে? দ্য টেক্সট জেনারেলি takes its birth from the idea of the context. Anyone in the class যে বলবে what is context? Context এর বাংলা কি? বল, CONTEXT। স্যার মানে পরিপ্রেক্ষী হতে পারে। ভেরি গুড। কনটেক্সটের এক্সাক্ট বাংলা হচ্ছে পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত মানে the circumstances relevant to something under consideration, the environment surrounding a phenomenon. For example, any form of socio historical background behind any kind of text or any kind of movement is known as context. For example, romantic literature, the very idea of the romanticism, that the very conception of returning to nature, the very conception that nature is essentially an enigmatic force, একটা একটা অদ্ভুত ধরনের ভয়ঙ্কর ফোর্স নেচার, এবং তাকে নিয়ন্ত্রণ করা যায় না। There are mysteries inside nature. Revival of the medievalism, এই যে সমস্ত আইডিয়া গুলো রোমান্টিসিজমে আসছে, এগুলো কোনোটাই বেরোতো না যদি 1789-এ ফ্রেঞ্চ রেভলিউশন বলে একটি ঘটনা ঘটতো। যে যে ফরাসি বিপ্লবের ধারণা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ, এই পূর্ব রাজবংশের পতন, বাস্তিলের পতন, বাস্তিল ইজ আ সিম্বল অফ পাওয়ার, সেটা ধ্বংস হয়ে যাবার, এই যে কনটেক্সটে হিস্টোরিক্যাল, সোশিও হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্ম না হলে রোমান্টিসিজমের জন্ম হতো না। অথবা ইফ কুইন ভিক্টোরিয়া with her very notion of the morality, with her very notion of a very stringent society, যে সোসাইটি খুব স্ট্রিক্ট ওয়েতে অপারেট করবে, মহিলাদের এই পোশাকই পরতে হবে, যদি কুইন ভিক্টোরিয়া তার ইডিওলজি না নিয়ে ইংলিশ থ্রোনে না আসতেন ইন 1837, তাহলে হয়তো ভিক্টোরিয়ান পিরিয়ডের জন্মই হতো না। জেন আয়ার থেকে শুরু করে বিভিন্ন ভিক্টোরিয়ান যে টেক্সট, তার জন্ম, ভিক্টোরিয়ান লিটারেচার, সেই ভিক্টোরিয়ান লিটারেচার অত জন্মই হতো না। ফলে কনটেক্সট অ্যাকচুয়ালি শেপস টেক্সট। তুই তোরা এখনো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখিস, তোরা দেখবি ইটস কমেন্টারি অন দ্য lifestyle of the Bengal, on the poverty of Bengal, on the adolescence of this young Bengali people. 13 থেকে 19 বছরের মানে মধ্যে, কৈশোরের মধ্যে দুটো বাচ্চা, তার যে এই ভয়ঙ্কর অভাবের মধ্যে বেড়ে ওঠা, তাদের সাধারণ জীবনযাপনের এক ধরনের ভাষ্য,
বলা যেতে পারে পথের পাঁচালী, সং অফ দ্য লিটল রোড ইংলিশে ট্রান্সলেশন হয়েছিল। ফলে ওই যে কনটেক্সট, ওই চারপাশে ওই প্রথম রেলগাড়ি আসছে, ওই চারপাশের একটা সোশিও হিস্টোরিক্যাল এনভায়রনমেন্ট, যে তারা কোনোদিন রেলগাড়ি দেখেনি, ওই মেশিন সভ্যতার যন্ত্র তারা কোনোদিন দেখেনি, সেটা যদি না থাকতো, ওই গ্রামের মধ্যে দিয়ে ছুটে চলেছে কাশফুলের মধ্যে দিয়ে দুটো শিশু, অপু এবং দুর্গা, সেটা যদি না থাকতো তাহলে কি পথের পাঁচালী তৈরি হতো? পথের পাঁচালী কি 2024-এ দুবরাজপুরে, যেখানে বাস এসবিএসটিসির বাস ঢুকে পড়েছে, যেখানে চারপাশের পরিবেশটা সম্পূর্ণ বদলে গেছে, সেখানে কি হতে পারতো পথের পাঁচালী? ইজ ইট পসিবল? নো, ইট ইজ নট। Historical context influences literature, influences cinema, influences any form of text. আজ থেকে 50 বছর আগে আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডে কোনোদিন এই ফ্রিজ বা রেফ্রিজারেটর থাকার কোনো পসিবিলিটি ছিল না। সম্ভব নয় সেটা থাকা। ফলে দিস ইজ হাউ কালচার, দিস ইজ হাউ সাইন্টিফিক ডিসকভারি, দিস ইজ হাউ হিস্ট্রি influences a text. এবং সেই জন্যই যেহেতু লিটারেচার অ্যান্ড কালচার দে আর সো মাচ ইন্টারকানেক্টেড। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরাজিতে তোরা যখন এমএ করতে যাবি, তোরা কি জানিস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের নাম ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড কালচার স্টাডিজ, বিকজ ইউ আর নট অনলি রিডিং ইংলিশ লিটারেচার, but you are reading an interdisciplinary way of reading culture. এখানে অনেকগুলো ডিসিপ্লিন মিলে গেছে। এর মধ্যে এরকম ফিল্ম স্টাডিজ আছে, তোমরা আগেবারে ট্রান্সলেশন স্টাডিজ পড়েছো, হিস্ট্রি, সোশিওলজি, ফিলোসফি, তোমরা পরবর্তীকালে লিটারারি থিওরি পড়বে, যেটা একেবারেই ফিলোসফির একটা ব্রাঞ্চ। ফিলোসফির বিভিন্ন টুলস এবং মেথোডোলজিস ইউজ করছে লিটারারি থিওরি। ফলে সিনেমা এক ধরনের ভিজুয়াল টেক্সট, সিনেমা এক ধরনের ভিজুয়াল টেক্সট। At the same time, cinema is what? A kind of visual text. Cinema is also a cultural artifact. Spelling to দেখে নেবে, artifact-ই মনে হচ্ছে, আমি দেখে দিয়ে বলছি। Visual text, a kind of artifact, and it is generally many of the, মানে in general cinema is, হয়তো অনেক সিনেমা আমরা পরবর্তীকালে দেখবো দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মেইন স্ট্রিম সিনেমা, যেখানে মারপিট রয়েছে, গুন্ডাকে ধরে পেটাবে হিরো। আরেকদিকে আমরা পড়বো আর্ট হাউস সিনেমা, যেটা বাংলায় আর্ট সিনেমা বলে, আর্ট হাউস সিনেমা। কিন্তু ইন জেনারেল সিনেমা ইজ পার্ট অফ দ্য পপুলার কালচার। ইট কন্ট্রোল মাসেস, মানুষজনকে নিয়ন্ত্রণ করে, তাদের ভিউ পয়েন্ট নিয়ন্ত্রণ করে, তাদের ইডিওলজিকে নিয়ন্ত্রণ করে। সিনেমা ইজ আ ভেরি পাওয়ারফুল মিডিয়াম, ইট কন্ট্রোলস মব। এই জন্যই লোকে বহু সিনেমার হিরো হিরোইনকে তাদের ভোট প্রচারে ব্যবহার করে। লোকের ওপিনিয়ন শেপ করতে সিনেমা ইউজ করা হয় দিনের পর দিন ধরে। আমরা পরবর্তীকালে এক ধরনের আইডিয়ার কথা পড়বো, মার্কসিজমে। দু ধরনের জিনিস হচ্ছে বেস অ্যান্ড সুপার স্ট্রাকচার। বেস হচ্ছে বেসিক্যালি ফাউন্ডেশন, ইকোনমিক্স আমাদের বেস, আমাদের প্রত্যেক দিনের চাওয়া পাওয়া যেগুলো টাকা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর সুপার স্ট্রাকচার হচ্ছে পার্ট অফ দ্য কালচার। সুপার স্ট্রাকচার, স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ, কালচার, ড্রামা, নাটক, সিঙ্গিং, সঙ্গীত, সিনেমা, যেগুলো দিয়ে আমাদের বেসকে ইনফ্লুয়েন্স করা যায়। There is superstructure. Cinema is that part of the cultural superstructure. Base is basically infrastructure. Infrastructure মানে যেটা একদম, যেটা ভেতরে থাকে আমাদের, মানে যেটা ছাড়া আমাদের চলবে না, টাকা পয়সা, রোডস, মানে উৎপাদিত পণ্য বেসিক্যালি। আর পপুলার কালচার ইজ পার্ট অফ দ্য সুপারস্ট্রাকচার, ইজ পার্ট অফ দ্য ইডিওলজি, আমাদের আদর্শ, ধর্ম পার্ট অফ দ্য কালচার, এডুকেশন পার্ট অফ দ্য কালচার। এটা ভালো করে খেয়াল কর, তোরা কালচার দ্বারা সারাউন্ডেড। আমি যদি তোদের মানে টিচার হয়ে তোদের ওপিনিয়ন শেপ করতে আরম্ভ করি,
তোদের মাথার মধ্যে আস্তে আস্তে ঢোকাতে আরম্ভ করি এটা ঠিক এটা ভুল, তাহলে আমি এত সাকসেসফুলি এটা করতে পারবো যে অন্য কোনো পাওয়ারফুল ফোর্স সেটা করতে পারবে না। ফলে কালচার ইজ আ ভেরি ভেরি পাওয়ারফুল ফোর্স, ভয়ঙ্কর পাওয়ারফুল ফোর্স। এটাকে অপব্যবহার করা যেতে পারে, মানে সিনেমারও অপব্যবহার সম্ভব। বল পরিষ্কার? এখনো পর্যন্ত পরিষ্কার? হ্যাঁ স্যার। ভেরি গুড। সো আমরা সিনেমার একবার জাস্ট ডেফিনেশনটা দেখে নেব, দেখে নিয়ে আমরা সিলেবাসের স্ট্রাকচারটা একটু পড়ে দেব। সো হোয়াট ইজ সিনেমা? Cinema is basically, in its very form, it's an audio-visual imagery. Cinema is an audio-visual imagery that is produced by series of pictures set in motion which depicts an idea or theme. So these are the important words. Audio-visual imagery, it is both audible as well as it is visual. দেখা যায়, শোনা যায়। এর আগে কিন্তু যখন সিনেমা শুরু হচ্ছে 1905 নাগাদ, লুমেরি ব্রাদার্সের প্রথমবার ভিডিওগ্রাফি হচ্ছে, এইরকম পাওয়ারফুল মিডিয়াম কিন্তু পৃথিবীর ইতিহাস কখনো দেখেনি। পর্দার মধ্যে পরপর পরপর বদলে গেছে ছবি এবং মুভিং পিকচার সেট ইন মোশন, যেটা কোনো একটা আইডিয়া বা কোনো থিমের কথা বলছে। এই থিম মাইট বি রিয়েল ইভেন্টস, কোনো সত্য ঘটনা থেকে, বাস্তব ঘটনা থেকে, might be absolutely fictional, or might be opinionated views. This is the most dangerous one. পরিচালক ডিরেক্টর তার ওপিনিয়ন দর্শকদের উপরে চাপিয়ে দিতে পারেন, দর্শক সেই অনুযায়ী কথা বলতে পারে। So any form of cinema, just like any kind of drama, আমরা জানি drama or play is basically the older medium. It's basically the primitive medium, the primitive form of cinema. নাটক কি? নাটক হচ্ছে এক ধরনের রিয়েল লাইভ, লাইভ ইভেন্ট, যেটা বেসিক্যালি রেকর্ডেড হতো না সামনে। ইট ইজ মেন্ট ফর পারফরমেন্স, বাট সিনেমা ক্যান বি রেকর্ডেড, ক্যান বি প্রডিউসড এবং গোটা পৃথিবীতে ক্যান বি সার্কিউলেটেড। গোটা হলে একসঙ্গে, গোটা পৃথিবীর হলে একসঙ্গে রিলিজ করা যেতে পারে। এবং আরো ডেঞ্জারাস, ইট ক্যান বি এডিট করা যেতে পারে। অ্যান্ড দ্য মোস্ট ডেঞ্জারাস থিং ইজ দ্যাট অ্যাক্টিং এর ক্ষেত্রে একজন ড্রামার অ্যাক্টর রিটেক পায় না। রিটেক মানে বল, রিটেক মানে কি? মানে ভুল হলে আবার একবার চান্স দেওয়া হয়। রাইট, ডায়ালগ ডেলিভারিতে ভুল হলো, ঠিক মতো ক্যামেরা ক্যাপচার করতে পারছে না, প্রপার পার্সপেক্টিভটা পাচ্ছে না, কোন জায়গা দিয়ে ধরবে প্রপার লাইট হয়নি, ওটা বাদ দাও, ওটা বাদ দাও, নতুন করে আবার এই অংশটা একবার রিটেক করি। জীবনে কিন্তু রিটেক নেই। একবার সিবিসিএস এর ফাইনাল এক্সামিনেশনে যদি খারাপ হয়ে যায়, কোনোভাবে পাস করলি, তাহলে নতুন করে পরীক্ষা দিতে পারবি না। ফেল করলে তো আবার দিতে পারবি। লাইফে রিটেক নেই, ক্রিকেটের রিটেক নেই, স্পোর্টস এর রিটেক নেই, ফুটবলের রিটেক নেই। রিটেক থাকলে লিওনেল মেসি কে কাছে যখন হেরে গেল এমবাপে, ফ্রান্সের লোক, ফ্রান্স এবং আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে, তাহলে হয়তো ফ্রান্সের লোকেরা বলতো, এর আগের বিশ্বকাপের ফাইনালে ফুটবলে বলতো যে আর একটা রিটেক স্যার। সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলি যদি আউট হয়ে ফেরার পরে রিটেক চাইতো, রিটেক হয় না। সিনেমাতে রিটেক হয়, আর এটা খুবই একটা পাওয়ারফুল মিডিয়ামে রূপান্তরিত করেছে সিনেমাতে। তোরা পরীক্ষা দেওয়ার পরে বললি স্যার একটা রিটেক, আর একটা চান্স। রিভিউ হতে পারে, নতুন কোনো টিচার খাতা দেখলো, কিন্তু রিটেক, নতুন করে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। বাট সিনেমার actor বা actress পায়, they are star. So film brings about an experience just like other art forms that has an effect which changes, subverts or adds to our understanding of the world. Very important. It's some কোনো কোনো সিনেমা আমাদের ভিউ পয়েন্ট চেঞ্জ করে দেয়।
অনেক ক্ষেত্রেই সেই সময় যদি তোরা সিনেমাটার নাম শুনেছিস কিনা জানি না, আহ, অমিতাভ বচ্চনের কুলি, তো নাম শুনেছিস কুলির কথা? বল। 1983 সালের গেম চেঞ্জিং ফিল্ম কুলি। ইটস অ্যান ইন্ডিয়ান অ্যাকশন কমেডি। সেই সময়কার মনমোহন দেশাই, and written by Kadir Khan, the great Kadir Khan. He has written more than 400 film. 1983 তে অমিতাভ বচ্চন অভিনয় করেছিল সাধারণ একটা কুলির চরিত্রে। এবার 1983-তে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে পিছিয়ে, সবে আস্তে আস্তে ন্যাশনালাইজেশন অফ দ্য ব্যাংক হয়েছে 1969-এ। তার আগে বহু ব্যাংকের পতন ঘটতো, ব্যাংক উঠে যেত। ভারতবর্ষ আস্তে আস্তে সাবালক হচ্ছে অর্থনীতির দিক থেকে, কিন্তু ভয়ঙ্কর বেকারত্ব চলছে। এডুকেটেড গ্রাজুয়েট চাকরি পাচ্ছে না এদিক ওদিক 80-র দশকে। তাদের যে ভয়েসেস গ্রাজুয়েট হয়ে রেলের ওখানে কুলির চাকরি করছে, গোটা পৃথিবী জুড়ে তখন চলছে অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্ট। তোরা অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্টের একটা বিখ্যাত ড্রামা পরবর্তীকালে পড়বি, সেটা কি লুক ব্যাক ইন অ্যাঙ্গার, জিমি পোর্টারের কাহিনী। অ্যাংরি ইয়াং ম্যান মানে, অ্যাংরি ইয়াং ম্যান ইজ এ ব্রিটিশ মুভমেন্ট বেসিক্যালি, এবং ব্রিটিশ থেকে এটা প্যান ইন্ডিয়া। অমিতাভ বচ্চনের ছবি রয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে জিমি পোর্টারের ছবি রয়েছে। It's a group of mostly working class and middle class British playwrights and novelists who became prominent in the 1950s. তার মধ্যে ছিল জন অসবোর্ন, বিখ্যাত নাট্যকার, যার লেখা তোদের সিলেবাসে রয়েছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। লুক ব্যাক ইন অ্যাঙ্গার মানে কি? রাগে পিছন দিকে তাকানো। আমি একজন এডুকেটেড গ্রাজুয়েট, আই এম আ ম্যারিড ম্যান। আমি বিয়ে করেছি একটা হাই ক্লাস সোসাইটির ওম্যানকে, তার নাম অ্যাডিশন পটার, আবার নাম জিমি পোর্টার। আই এম আ গ্রাজুয়েট ফ্রম আ নিউলি এস্টাবলিশড ইউনিভার্সিটি, এবং সেই সময় গোটা ইংল্যান্ড জুড়ে অক্সফোর্ড এবং কেমব্রিজের রমরমা। আমি সেখানে চান্স পাইনি, কারণ আমি পিছিয়ে পড়া শ্রেণী থেকে বিলং করি। কারণ ইংল্যান্ডে তো ক্লাস সিস্টেমটা অনেক বেশি, মানে ইকোনমিক ক্লাস সিস্টেম, শ্রেণী সচেতনতা। আমি যেমন কাস্ট সিস্টেম, ওদের ক্লাস। তুমি কোন ক্লাসে বিলং করো? মিডল ক্লাস, আচ্ছা, নাকি হাই ক্লাস? সেইখানে বিলং করে একটা ছেলে চাকরি বাকরি পাচ্ছে না, পিছিয়ে পড়ছে সারা পৃথিবীতে, সেই ভয়েসটাই রিপ্রেজেন্ট করছে কুলিতে। ওই একই জিনিস তখন ভারতবর্ষ ঘটছে, ওটা ব্রিটেনে ঘটছে। ইটস এ গ্লোবাল ফেনোমেনা, অফ কোর্স। The film stars Amitabh Bachchan as Iqbal Aslam Khan, a railway coolie who was separated from his mother Salma Wahida Rahman অভিনয় করেছিল, এবং ডিউ টু জাফারস অবসেশন উইথ হার, কাদের খান ভিলেনের চরিত্রে অভিনয় করেছিল, এবং দিস অবসেশন কজেস দ্য ডিস্ট্রাকশন অফ হার ফ্যামিলি অ্যান্ড হার মেন্টাল ব্রেকডাউন। বহু বহু বছর বাদে ইকবাল এবং সানি, ঋষি কাপুর এবং অমিতাভ বচ্চন তারা ইউনাইট করলেন, এবং তাদের এই ইউনাইটেড হওয়ার গল্প হচ্ছে কুলি। তাহলে বুঝতে পারছিস কিভাবে একটা একটা সিনেমা সমাজের ভাষ্য হয়ে উঠতে পারে, সমাজের সেই সময়কার সোশিও হিস্টোরিক্যাল ট্রুথ একটা অডিও ভিজুয়াল ইমেজারির মধ্যে দিয়ে আনতে পারে। যে মুহূর্তে অমিতাভ বচ্চন ওই হাজার হাজার মালপত্র নিয়ে ট্রেনের উপরে উঠছে, গোটা হল জুড়ে সিটি পড়ছে, এবং আমরা জানি ইন্ডিয়ান অডিয়েন্স ইজ ইমেন্সলি ইনফ্লুয়েন্সড বাই দ্য পপুলার কালচার। অমিতাভ বচ্চন বেল বটম প্যান্ট পরছে, সেই সময় বেল বটম প্যান্টসের পরার যুগ চলে এলো। অমিতাভ বচ্চন বেল বটম প্যান্টস, ওপরটা সরু, তলার দিকটা অনেকটা ঢোলা। সেই সময় একটা বিরাট বড় ট্রেন্ড হয়ে গেল, এটা অনেক দিন পর্যন্ত, 90-এর দশক পর্যন্ত এই ট্রেন্ড ছিল, এই বেল বটম প্যান্টস এর ট্রেন্ড। এই একই জিনিস এখনো অ্যাপ্লিকেবল। সিনেমা স্টাররা গুচির ব্যাগ নেয় নাকি বল লুই ভিটর ব্যাগ নেয়, তাই নিয়ে মহিলাদের মধ্যে কারাকার যে মানে আমিও লুই ভিটর ব্যাগ নেব।
সেজন্য লুই ভিটর ব্যাগ কিনা তো অসম্ভব ব্যাপার, একটা ব্যাগের দাম ধরা যাক 10 লক্ষ টাকা। সেজন্য লুই ভিটর স্যার কপি লেগে যাচ্ছে, কি বলছিস বাবু? স্যার সাউন্ড প্রবলেম হচ্ছে। সাউন্ড প্রবলেম হচ্ছে? লেগে লেগে যাচ্ছে একটু করে। একটু হচ্ছে না সাউন্ড প্রবলেম? বলো রে। কথাটা আসছে না, মানে কেটে কেটে আসছে। সবারই হচ্ছে সেটা? সবারই হচ্ছে তো? হ্যাঁ স্যার, আমারও হচ্ছে। বেশ, তাহলে দাঁড়া, আমি তাহলে ইন্টারনেট কানেকশনটা একটু বদলাই, মোবাইলটা অন করি, তারপরে তুই আমাকে বলবি যে একই সমস্যা ক্যারি হচ্ছে কিনা। বেশ, এবার আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার আর স্যার। কেটে কেটে আসছে না কোনোভাবে? মোটামুটি সব ঠিকঠাক? বল, কেটে কেটে আসছে না তো? না না স্যার। স্যার, এবার ঠিক আছে। বেশ, তাহলে কতদূর বলেছিলাম? এই কুলির কুলি শুনতে পেয়েছিস তো? কুলির কুলি বল। স্যার বেল বটম হ্যাঁ স্যার। বেল বটম প্যান্টস। তাহলে অমিতাভ বচ্চন যে মুহূর্তে বেল বটম প্যান্টস পরতে আরম্ভ করে দিল, গোটা সোসাইটি পড়তে আরম্ভ করলো। এখনো করিনা কাপুর যদি লুই ভিটর ব্যাগ পরে, গোটা সোসাইটি পড়তে আরম্ভ করে। এভাবে একটা সামাজিক ভাষ্য তৈরি হয়। তবে সিনেমা ক্যান কমপ্লিটলি ইনফ্লুয়েন্স সোসাইটি। আমার মনে আছে, this particular cinema released in 1993. I was born in 1989. I was just a 4 years child on that time. It's a game-changing cinema of Hollywood by the very famous science fiction director. তোরা পরবর্তীকালে তোর নাম শুনবি, আমি আবার পড়বো, স্পিলবার্গ। কারা 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 স্টিভেন স্পিলবার্গের নাম শুনেছে? Anyone in the class? Steven Spielberg, the famous জুরাসিক পার্কের মেকার, জুরাসিক ওয়ার্ল্ডের মেকার, শিন্ডলার্স লিস্টের মেকার, স্টিভেন স্পিলবার্গের তোরা সিনেমা দেখেছিস কেউ কেউ? কিরে, দেখিসনি? তোদের সিনেমা দেখার স্টকের অবস্থা বেশ খারাপ। হ্যাঁ, ওই শুধু ভুলভাল সিনেমা দেখলে হবে না, পাগলু টাগলু দেখলে হবে না। একটু আমি আমি একেবারেই কিন্তু এটা এটা আমি বলছি না যে দেবের সিনেমা বা পাগলু সিনেমা এইগুলো কোন ধরনের ফালতু সিনেমা, একেবারেই নয়, কারণ এগুলো সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখে। ফলে আমি এই ধরনের স্টেটমেন্ট একেবারেই করবো না। কিন্তু আমি বলবো যে সিনেমা দেখার পরিমাণ, সিনেমা দেখার মানে কি বলবো, চৌহদ্দিটা একটু বাড়াও। বাড়ালে কেবলমাত্র ফিল্ম স্টাডিজ এর যে সুবিধা হবে তা নয়, সমাজকে চেনার চেষ্টা, সমাজকে বোঝার চেষ্টা, পরবর্তীকালে যদি লিটারেচার নিয়ে রিসার্চ করো, এখন লিটারেচার এবং সিনেমা স্টাডিজ কিন্তু একটা অত্যন্ত ইন্টার রিলেটেড ফিল্ড। আমার বহু বন্ধু বান্ধবী সিনেমা নিয়ে রিসার্চ, মানে লিটারেচারের স্টুডেন্ট সিনেমা নিয়ে রিসার্চ করছে, ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট যাদবপুর থেকে রিসার্চ করছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে রিসার্চ করছে। বুঝতে পেরেছো? ফলে আস্তে আস্তে একটু অন্যরকমের ভালো সিনেমা সিরিজ দেখার অভ্যেস আমি এর মাধ্যমে, আমার ক্লাসের মাধ্যমে অনেকগুলো সিনেমা রেকমেন্ড করব দেখার জন্য। তার মধ্যে অলরেডি একটা সিনেমা রেকমেন্ড করে দিলাম, দ্যাট ইজ আ 1993 আমেরিকান সায়েন্স ফিকশন অ্যান্ড অ্যাকশন ফিল্ম। আমরা এই 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 প্রত্যেকটা সিনেমার যে জনরা, কোন জনরাতে বিলং করে, কোনোটা অ্যাডভেঞ্চার, কোনোটা সায়েন্স ফিকশন, কোনোটা অ্যাকশন। সায়েন্স ফিকশন আবার অ্যাকশন দুটো হাইব্রিড মিলিয়ে সিনেমা হয়, ডিরেক্টেড বাই স্টিভেন স্পিলবার্গ।
এই সিনেমাতে প্রথমবার ডাইনোসরকে দেখানো হয়। এটা একটা অদ্ভুত ভাবে একটা ইমাজিনারি সিচুয়েশন, যেখানে একটা সায়েন্টিস্টের টিম অফ জেনেটিক সায়েন্টিস্ট হ্যাভ ক্রিয়েটেড আ ওয়াইল্ড লাইফ পার্ক, একটা ওয়াইল্ড লাইফ পার্ক তৈরি করে, যেখানে বিভিন্ন ধরনের জীবজন্তু থাকে, যেটা আমরা চিড়িয়াখানাকেও বলতে পারি, জুকেও বলতে পারি। কিন্তু এটা হচ্ছে ডি এক্সটিংক্ট ডাইনোসর। এক্সটিংক্ট মানে ধ্বংস হয়ে গেছে, ডি এক্সটিংশন মানে ইজ দ্য প্রসেস অফ generating an organism that is either resembles or is an extinct species. It's the process of regenerating, নতুন করে জেনারেট করছে। তাহলে থেকে আমি নতুন করে যদি এখন মেগালোডনকে ক্রিয়েট করি, মেগালোডন কি জানো এখানে কে? একটা বিরাট বড় সাইজের হাঙরকে মেগালোডন বলে, সেটা জুরাসিক এজেই হারিয়ে গেছে। একটা বিরাট বড় সাইজের আমি একটা মানে জুরাসিক পিরিয়ডের হারিয়ে যাওয়া একটা বাঘকে ক্রিয়েট করলাম, বা আইস এজে হারিয়ে যাওয়া একটা হাতিকে ক্রিয়েট করলাম। এবং এই দৃশ্য যখন মানুষ প্রথমবার পর্দায় দেখলো রে, ভাব 1993-94 সালে, পাগল হয়ে গিয়েছিল। তোদের পক্ষে হয়তো সেই পাগল করা ব্যাপারটা হবে না, কিন্তু আমি সেই বিখ্যাত দৃশ্য 1993 ফেমাস সিন দেখাতে চাই,